সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর উপরে, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা শাখা, দ্বাদশ শ্রেণী, অধ্যায় ৮, বিষয়বস্তু মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আমরা দীর্ঘদিন ধরেই এই অনলাইন ক্লাস চালু করেছি এবং যতদিন না কলেজ খুলবে আমাদের এই অনলাইন ক্লাসগুলো চলতেই থাকবে। আর সেই হিসাবে আমাদের এই ক্লাসগুলো তোমাদের রিভিশন একবার, দুবার, তিনবার এই রিভিশনে পড়ছি। তাই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো এবং শর্ট সিলেবাস অনুযায়ী আমরা এই অনলাইন ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় এগুলো আসে এবং তোমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো। অনলাইন ক্লাসে অনেক কিছুই তোমরা জানতে পারছো, অনেক কিছু শিখতে পারছো এবং তোমরা অনেকটাই প্র্যাকটিস করতে পারছো আশা করি। যাই হোক, গত কয়েকটা ক্লাসও আমরা নিয়েছি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপরে। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কটি করাবো, সে অঙ্কটি হচ্ছে, আমি বইটা বের করি। অঙ্ক নম্বর 15, পেজ নম্বর 970। মানামার টেক্সটাইল লিমিটেডের পণ্যের আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্য দিই নিম্নরূপ। অর্থাৎ মানামা নামে একটি কোম্পানি, টেক্সটাইল লিমিটেড নামে একটা কোম্পানি, সে কোম্পানির আগমন ও নির্গমন সংক্রান্ত তথ্য দিই নিম্নরূপ। তাহলে মের 1 তারিখে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত 1000 কেজি, প্রতি কেজি 10 টাকা দরে। মের 6 তারিখে বলছে ক্রয় 600 কেজি, প্রতি কেজি 11 টাকা দরে। মের 6 তারিখে বলছে কারখানায় ইস্যু 750 কেজি। মের 9 তারিখে বলছে ক্রয় 350 কেজি, প্রতি কেজি 13 টাকা দরে। মের 12 তারিখে বলছে কারখানায় ইস্যু 500 কেজি। 20 তারিখে বলছে কারখানায় ইস্যু 400 কেজি। 26 তারিখে বলছে ক্রয় 300 কেজি, প্রতি কেজি 15 টাকা দরে। 27 তারিখে বলছে ক্রয় 600 কেজি, প্রতি কেজি 12 টাকা দরে। কারখানায় ইস্যু 250 কেজি। ইস্যু 29 তারিখে বলছে 1000 কেজি, ক্রয় 350 কেজি, প্রতি কেজি 16 টাকা দরে। এটা বলছে 30 তারিখ। আমাদের ক, খ, গ 3টা কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের ভিতরে কি বলছে, মোট সমাপনী মজুদ একক নির্ণয় করো। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। মোট সমাপনী মজুদের একক নির্ণয় করতে বলছে। এবং খ নম্বর বলছে 1, 6, 9, 20, 26, 28 তারিখে লেনদেনের মাধ্যমে ফাইফো পদ্ধতি অর্থাৎ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ানে প্রস্তুত করো। এবং গ নম্বরে বলছে 1, 4, 12, 17, 29 ও 30 তারিখের লেনদেনের মাধ্যমে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা এই অঙ্কগুলো বহুবার করে করিয়েছি এবং আবার তোমাদের রিভিশন করানোর জন্য আবার শুরু করেছি। যদিও বা তোমরা পরীক্ষা দিয়েছো অ্যাসাইনমেন্ট হিসাবে, পরীক্ষার রেজাল্ট মোটামুটি ভালো। যাই হোক, আজ আমি 15 নম্বর অঙ্কটা শুরু করব। তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই। বোর্ডে আমরা 15 নম্বর অঙ্ক শুরু করব। প্রথমে আমাদেরকে বলছে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মজুদ পণ্যের মজুদ একক নির্ণয় করো। 15 ক। সমাপনী মজুদ একক নির্ণয়।
আমরা ঘরটাটি কীভাবে টানবো ক নম্বরে দেখো। তাহলে প্রথমে সমাপনী মজুদ একক নির্ণয় করতে হলে আমাকে প্রারম্ভিক মজুদটা আনতে হবে এখানে। তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে এখানে 1000 কেজি। এরপর যত ক্রয় আছে, যত ক্রয় থাকবে ক্রয়গুলোকে যোগ করব এবং যত ইস্যু বা বিক্রয় থাকবে মাইনাস করব, তাহলে আমরা সমাপনী মজুদটা পেয়ে যাব। তাহলে আমরা যোগ ক্রয় লাগব। ছয়শো ক্রয় আমি মোট যোগ করছি 350, 300, 600 যোগ 355, 2205। তাহলে এটা যোগ করলে হয় 3205। বাদ লাগবো মোট ইস্যু। ইস্যু কত আছে আমার, ইস্যুগুলো আমি খুঁজে বের করি আস্তে আস্তে। 750 যোগ 500 যোগ 400 যোগ 250 যোগ 1000, 2900। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা সমবায়টা পেয়ে যাব 305। এটা হচ্ছে সমাপনী মজুদ। দেখো যতগুলো আমার প্রারম্ভিক মজুদের সাথে যোগ ক্রয় যত তারিখ আছে সেই তারিখগুলো আমরা তারিখের কেজিগুলো যোগ করেছি এবং ইস্যু বা বিক্রয় যত তারিখের আছে সেগুলো আমরা বিয়োগ করেছি। তাহলে ক্রয় যোগ প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ বিক্রয়, তাহলে আমরা পেয়ে যাবো সমাপনী মজুদটা। সমাপনী মজুদের পরিমাণ হচ্ছে 305 কেজি। একটু ভালো করে দেখো তোমরা। তাহলে আমরা 15 ক নাম্বারটা পেয়ে গেলাম, সমাপনী মজুদ একক নির্ণয়। তাহলে সমাপনী একক নির্ণয়ের সূত্রটা আছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস বিক্রয় বা ইস্যু। এটা মনে রাখলেই হবে যে সমাপনী মজুদ একক কীভাবে বের করতে। আর ক্রয় থেকে যদি কোনো ফেরত যায় সেটা আমরা মাইনাস করে দেবো, বিক্রয় থেকে ফেরত গেলে সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে আমরা সমাপনী মজুদের পরিমাণটা পেয়ে গেলাম। এখন আমরা চলে আসবো আগের মাল আগে ছাড়া পদ্ধতি, অর্থাৎ ফিফো পদ্ধতিতে চলে আসবো। সেখানে আমার তারিখ দেওয়া আছে 1, 6, 9, 20, 26। এটা আমার দেওয়া আছে, আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। এবং 28 তারিখ দেওয়া আছে। এরপর আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে চলে যাব। যাই হোক, এখন আমরা খ নাম্বারে চলে যাই।
তাহলে এখানে আমার লিখতে হবে তারিখ, বিবরণ, ক্রয় বা আগমন, বিক্রয় বা ইস্যু, উদ্ধৃত বা ব্যালেন্স। আর এরপরে ইউনিট, একক, মূল্য। ইউনিট, একক, মূল্য। ইউনিট, একক, মূল্য। তাহলে এখানে আমার 1 তারিখে বলছে প্রারম্ভিক উদ্ধৃত বা ব্যালেন্স, বিডি আমরা বলি। এটা সাল হচ্ছে 2014 সাল। মের 1 তারিখ প্রারম্ভিক উদ্ধৃত। প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া আছে 1000 ইউনিট, 10 টাকা করে। টাকা। এরপর আমরা এটাকে দাগ দিয়ে শেষ করব, এই দিনের কাজটা শেষ। এরপরে চলে আসব 6 তারিখে ইস্যু। 6 তারিখে ইস্যু। ইস্যু হচ্ছে 750 কেজি। ইস্যু হচ্ছে 750 কেজি। তাহলে ইস্যু করব 10 টাকা করেই, 7500। তাহলে 1000 থেকে 750 চলে গেলে 250 থাকে, 10 টাকা করে 2500 টাকা। এরপরে হচ্ছে 9 তারিখে ক্রয়। ক্রয় আছে আমার 350 কেজি, টাকা আছে 13 টাকা করে। তাহলে 4550 টাকা। 4550 টাকা। আগে আমরা এটার ব্যালেন্স নামাই। 250 কেজি, 10 টাকা করে 2500 টাকা। নতুন করে আসলো 350 কেজি, 13 টাকা করে 4550 টাকা। 9 তারিখের কাজটা আমার শেষ। তাহলে 9 তারিখে আমরা যখন নতুন করে আবার ক্রয় করলাম 350 কেজি, 13 টাকা করে, 350 গুণ 13 করলে 4550 টাকা। আগে ছিল আমার 250 কেজি, পরে আসলো 350 কেজি। তাহলে এ পর্যন্ত মোটামুটি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমার 20 তারিখে ইস্যু। ইস্যু আছে 400 কেজি। তাহলে ইস্যু 400 কেজি করতে হলে এই 250 থেকে 250 কেজি নিতে হবে, আর এই 350 থেকে আমাকে নিতে হবে 150 কেজি। তাহলে আমরা মোট 400 কেজি হয়ে যাবে। অর্থাৎ আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আগে আছে 250 কেজি, এটাকে আগে বিক্রি করে দেবো। এরপরে আছে 350 কেজি, এখান থেকে আমরা 150 টাকা পরে বিক্রি করে দেবো। তাহলে তারিখ হচ্ছে 20 তারিখ। ইস্যু। ইস্যু হচ্ছে তাহলে 250 কেজি, 10 টাকা করে 500। এরপরে 350 থেকে নেব আছে 150, 13 টাকা করে। তাহলে 150 গুণ 13 করলে আমার কত দাঁড়ায়, সেটাতে 1950 টাকা। 950 টাকা। তাহলে ব্যালেন্সের ঘরে আমার কত থাকবে, এখানে 250 কেজি চলে গেল, এখান থেকে 150 কেজি চলে গেল। তাহলে থাকে আছে 200 কেজি, 13 টাকা করে, 13 দুগুণে 2600। এই আছে আমার বিক্রির এইটা। আর একটু ভালো করে দেখো,
যখনই তোমার 400 কেজি আমার ইস্যু করা হবে, তাহলে আগে আমার ছিল 250 কেজি মাল, 250টা আগে বিক্রি করব, আর এই 350 থেকে এই 150 কেজি নিয়ে মোট হলো 400 কেজি। তাহলে আমার এখান থেকে 350 থেকে 150 চলে গেলে থাকে 200 কেজি, 13 টাকা করে 2600 টাকা। এই আছে আমার ইস্যুর, এটা গেল। এরপর আছে 26 তারিখ। দেখো 26 তারিখে আছে ক্রয়। ক্রয় আছে কত সেটা আমার দেখতে হবে। ক্রয় আছে 300 কেজি। ক্রয় আছে 300 কেজি 15 টাকা করে, 3 15 45। আগে আমার ছিল আছে 200 কেজি 13 টাকা করে, 2600। নতুন আমার হলো 300 কেজি 15 টাকা করে, 4500 টাকা। এই 26 তারিখ আমার এই কাহিনিটা গেল। তাহলে ভালো করে দেখো, আমার এখন ওখানে 200 কেজি আছে এবং 300 কেজি আছে। এটা এক এক রেট আছে, 13 টাকা করে একটা, 15 টাকা করে একটা। এরপরে আমার থাকবে হচ্ছে 28 তারিখ। 28 তারিখে 250 কেজি। এটা হচ্ছে ইস্যু। এখানে আমার 250 কেজি, এখানে আছে 200 কেজি। 200 কেজিটা আমি আগে বিক্রি করে দেবো 13 টাকা করে, 13 দুগুণে 2600। আর এই 300 কেজি থেকে 50 কেজি নেব আমরা 15 টাকা করে, 750। তাহলে 200 কেজি, এখান থেকে 50 কেজি চলে গেল, এখান থেকে 250 কেজি 15 টাকা করে। তাহলে ব্যালেন্সের ঘরে 15 টাকা করে 250 কেজি হলে 3750 টাকা। এই আমার 28 তারিখের কাহিনী। এখন আমার 28 তারিখে যে আর কোনো তারিখ এখানে দেওয়া নেই। 250 কেজি 3750 টাকা। এই আছে আমার অ্যান্সার। এভাবে আমাকে অ্যান্সারটা করতে হবে। দেখো তাহলে ভালো করে। মাল খতিয়ান হিসাব এখানে শিক্ষার্থী আমরা কোন পদ্ধতিতে করব সেটা আমাদের ফিফো পদ্ধতি, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। এটা লিখতে ভুলে গেছিলাম, ফিফো পদ্ধতি। তাহলে এটা আমার গেল আগের মাল আগে ছাড়ো পদ্ধতি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের অঙ্কটা করা হলো। এরপরে আমরা চলে আসব ভারযুক্ত গড় পদ্ধতিতে। ভারযুক্ত গড়। শিক্ষার্থী, মালামা টেক্সটাইল মিলস লিমিটেডের মাল খতিয়ান ফিফো পদ্ধতিতে আমরা অঙ্কটা করলাম। এখন আমরা চলে যাব ভারযুক্ত গড় পদ্ধতিতে। ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাকে এখানে আমার সাইডে অনেক কিছু লিখতে হয়, যে কারণে আমার জায়গা শর্ট, যেখানে মালের বিবরণ, কোড নাম্বার, বিন নাম্বার, তারপরে সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পুনঃফর্মের সীমা, জায়গা নাই বিধায় লিখলাম না। এটা তোমরা পরীক্ষার খাতায় লিখে নেবে। তো এখন আপাতত আমরা চলে যাব ওয়েটেড অ্যাভারেজ মেথড, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। শিক্ষার্থী, তোমাদের কিন্তু সবসময় স্মরণ রাখতে হবে, আমরা এই হলো 3 বার, প্রতিটা অঙ্ক 3 বার করে রিভিশন করাচ্ছি। এই 3 বারের তারপরও যদি তোমরা অঙ্ক না পারো, এটা তোমাদেরই ব্যর্থতা। আমরা মনে করবো যে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো না। আর বেশিরভাগ মেয়েরাই খুব ফাঁকিবাজ। অনেকে আছে অঙ্কগুলো ভালো করে। যাই হোক, ফাঁকি দিলে চলবে না, সামনে পরীক্ষা, তাই তোমাদের প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। এবার আর অটো পাস নাই, অটো পাস কোনোভাবেই হবে না।
তোমাদের পরীক্ষা দিয়েই পাস করতে হবে, লিখেই পাস করতে হবে। খাতা দেখার বেলাও ঠিক খাতা স্যাররা যেভাবে দেখো ওভাবেই দেখবে। তাই তোমরা এই টাইমটাকে কখনো অবহেলায় হারাইও না। আমি এখন চলে যাচ্ছি ভারযুক্ত গড় পদ্ধতিতে 15 নম্বরের পাও। মানামা টেক্সটাইল লিমিটেড, এটা হচ্ছে মাল কোথের হিসাব। ভারযুক্ত গড় পদ্ধতি। তারিখ বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্বৃত্ত বা ব্যালেন্স, ইউনিট, হার, মূল্য, এস আমাদের স্ট্রাকচারের এটা হচ্ছে 2014 সাল মের 1 তারিখে বলছে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে দেওয়া আছে 1000 একক, 10 টাকা করে 10,000 টাকা। এটা তোমাদের সবারই জানা যে আমার প্রারম্ভিক উদ্বৃত্ত যেটা থাকে সেটা আমরা প্রথমেই লিখি, যদি আমাদের তাই লিখতে বলে যে একেবারে উদ্বৃত্তের ঘরেই সেটা আমরা লিখব। এরপরে আমরা চলে আসবো আমাদের 4 তারিখে ক্রয় করছে ক্রয় করছে এখানে 600 একক, 11 টাকা করে 6,600 টাকা। এটা আমরা আগে নামালাম 1000 একক 10 টাকা করে 10,000 টাকা। এরপরে আছে 600 একক 11 টাকা করে 6,600 টাকা। এটা হচ্ছে আমার 4 তারিখের ক্রয়। এরপরে আমার 4 তারিখের পরে আছে 12 তারিখ। 12 তারিখে আমার ইস্যু করা হয়েছে। ইস্যু করছি আমরা এখানে 500 একক, যেহেতু আমার ভারযুক্ত গড় পদ্ধতিতে আমার রেটটা বের করে নিতে হবে। এই রেট যোগ করে 2 ভাগ করে রেটটা আমার বের করে নিতে হবে। তাহলে আমার 4 তারিখে ক্রয় গেল। 4 তারিখের পরে আমার আসবে 12 তারিখ। 12 তারিখে আছে ইস্যু। ইস্যু হচ্ছে 500 একক। দেখো এই ইস্যুর বেলায় আমার রেটটা কত হবে, আমরা টাকাটাকে যোগ করে
এই হার দিয়ে ভাগ করব, অর্থাৎ এই ইউনিটটাকে যোগ করে হার দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার দাঁড়াবে 10 টাকা 38 পয়সা। ক্যালকুলেটরের চাপ দিয়ে দেখো 10 টাকা 38 পয়সা। এখন 500 ইউনিট গুণ 10 টাকা 38 পয়সা করলে হয় টাকা 5190 টাকা, 190 টাকা। তাহলে আমার এখান থেকে তাহলে চলে গেল এটা আমরা যোগ না, এখানে আমরা 1600 আমরা বসায় দিতে পারতাম। সরি, এখানে আমার টাকাটা রেটটা বসানো হয়ে গেছে। 1600 একক, দশ টাকা 38 পয়সা, 16,600। তাহলে এখান থেকে 500 একক চলে গেলে থাকে 1100 একক, 10 টাকা 38 পয়সা গুণ করলে হয় 11,410 টাকা। ইস্যুটা গেল। ইস্যুটা আমরা কিভাবে বের করলাম? এবার আমরা 10 আর 11 21 আর এই 600 আর এই 1600 ভাগ করলে আমার 10 টাকা 38 পয়সা আসে। এবার আমরা চলে আসব 12 তারিখের পরে আসব 27 তারিখ। 27 তারিখ আছে ক্রয়। ক্রয় আছে 600 একক, 12 টাকা করে 7,200 টাকা। এখানে আমার একক আছে 1100 আর 600 যোগ করলে হয় 1700। আর টাকার পরিমাণ এইটা 7 11 7 18,610 টাকা। এবার এটাতে ভাগ করলে আমার রেটটা দাঁড়াবে কত সেটা আমরা দেখব। 10 টাকা 95 পয়সা। তাহলে বোঝা গেল যে টাকার সাথে টাকার যোগ, এককের সাথে এককের যোগ, তারপরে আমরা ওই টাকার একক দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই আমাদের রেট বেরোবে। এরপরে আমরা চলে আসব 29 তারিখে। 29 তারিখে ইস্যু হয়েছে। 29 তারিখে ইস্যু হলো 1000 একক, রেট হচ্ছে 10 টাকা 98 পয়সা 95 পয়সা। $10,950 গুণ করলে হয়, তাহলে 1000 চলে গেলে এখানে থাকে 700 একক, 10 টাকা 95 পয়সা। এটা গুণ করলে হয় 7,660। উনত্রিশের পরে আমরা এখন আসবো 30 তারিখে। ক্রয় ক্রয় আছে আমার 355 একক, শিক্ষার্থী আমার 21 তারিখে আছে ইস্যু 1000 একক, 10 টাকা 95 পয়সা, অ্যাভারেজ পড়ছে 10,950 টাকা। থাকে আমার 700 একক, 10 টাকা 95 পয়সা, 7,660 টাকা। আবার 30 তারিখে ক্রয় করছে 355 একক, 16 টাকা করে 5,680 টাকা হয় গুণ করলে। আর ব্যালেন্স থাকে এখান থেকে চলে গেলে ক্রয়ের সাথে যোগ করতে হয় ক্রয়। তাহলে এখানে 700 আর 355 1055, এটা অ্যাভারেজ করলে হয় 12 টাকা 65 পয়সা, গুণ করলে 13,340 টাকা। তাহলে উত্তর আমার 1055 একক, টাকার পরিমাণ 13,000।